আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে সুপার সানডে ছিল। এশিয়া কাপের আজকে ইন্ডিয়া পাকিস্তান একটা ম্যাচ হয়ে গেছে এবং সুপার ফোরের এই ম্যাচটাতেও অনুমিতভাবেই ইন্ডিয়া ফেভারিটস হিসেবে শুরু করেছে, ফেভারিটস হিসেবে ম্যাচটাও তারা শেষ করেছে। শেষ পর্যন্ত 6 উইকেটের একটা জয় তারা পাকিস্তানের এগেনস্টে তুলে নিয়েছে এবং এই ম্যাচটা অন্তত গ্রুপ পর্বে তাদের যে ম্যাচ ছিল সেই তুলনায় অনেকটা বেটার হয়েছে, কারণ টস জেতার পর ইন্ডিয়া তারা অবভিয়াসলি আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ইন্ডিয়ার এই দলটা চেইজে অসাধারণ, সেই ব্যাপারটা তারা আবারও আজকে প্রমাণ করেছে। তবে গতবারের মতো এবার পাকিস্তানের ব্যাটিংটা অতটা খারাপভাবে ফাম্বল করেনি। কিছু পরিবর্তন তারা করেছিল। পাকিস্তান তাদের ওপেনিং স্লটে খানিকটা পরিবর্তন এনেছিল। ফাখার জামানকে আবারও টপ অফ দ্য অর্ডারে অ্যাজ এন ওপেনার তারা নিয়ে এসেছিল। সাইম আইয়ুবকে 3 নম্বরে নামিয়েছে। কিছুটা পরিবর্তন করার তারা চেষ্টা করেছে এবং সাহিবজাদা ফারহান আজকে ওপেনিং স্লটে বেশ ভালো ব্যাটিং করেছেন। স্পেশালি বুমরার এগেনস্টে সাহিবজাদা ফারহান বেশ ভালো ব্যাটিংটা করেছেন। পাওয়ার প্লের ভেতরে তাকে নিষ্ক্রিয় করে রাখার যে কাজ সেটা করতে পেরেছেন। তার এগেনস্টে বেশ কিছু ভালো রান তুলতে পেরেছেন এবং ইনার সার্কেলের উপর দিয়ে কিছু শট খেলে পাকিস্তানকে একটা ভালো শুরু অন্তত এনে দিতে সক্ষম হয়েছেন তিনি। ফাখার জামান আনফর্চুনেটলি আউট হয়ে গিয়েছিলেন। সেই ক্যাচটা নিয়ে একটা কন্টেনশাস ব্যাপার ছিল অবশ্য। আমি জানি না আসলে আগেকার নিয়মের তুলনায় এখনকার নিয়মের যে পরিবর্তন হয়েছে, আম্পায়াররা যখন কোনো ক্লিন ক্যাচের জন্য তৃতীয় আম্পায়ারের কাছে শরণাপন্ন হন তখন কিন্তু তারা একটা বিষয়ে জানিয়ে দেন যে এখানে তাদের কোনো ইয়েস বা নো নেই, পুরো সিদ্ধান্তটাই তৃতীয় আম্পায়ারকে নিতে হবে। আগে আপনি খেয়াল করে দেখবেন, যখন একটা ক্যাচ এই ধরনের তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া হতো তখন থার্ড আম্পায়ার সিগন্যাল করার পাশাপাশি অনফিল্ড আম্পায়ার অনফিল্ড থেকে একটা সিগন্যাল দিতেন, হয় আউট নাইলে নট আউট, তাদের মতামতটা জানাতেন এবং তৃতীয় আম্পায়ার বেসিক্যালি দেখতেন যে আম্পায়ারের সিদ্ধান্তর বিরুদ্ধে যাওয়ার মতো কোনো এভিডেন্স বা ফুটেজ পাওয়া যায় কিনা। তবে সেই এভিডেন্সটা এখনকার সময় কিন্তু আর প্রযোজ্য নয়। এখন পুরো সিদ্ধান্তটাই তৃতীয় আম্পায়ারকে নিতে হয় বিভিন্ন ধরনের ফুটেজ দেখে। এবং থার্ড আম্পায়ার ফুটেজ দেখার পরে আমার কাছে মনে হচ্ছিল যে এটা হয়তো নট আউটই হবে, কারণ বলটা যে বাউন্স খেয়েছিল, মাটিতে ড্রপ করে তারপর গ্লাভসে ঢুকেছে, এরকম একটা ব্যাপার হয়তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা দেখছিলাম। পুরোপুরিভাবে যে সঞ্জু স্যামসনের গ্লাভসগুলো বলের নিচে চলে গিয়েছিল সেই বিষয়টাও পরিষ্কার ছিল না অন্তত। তবে দ্য অনফিল্ড আম্পায়ার দে রেফার টু দ্য থার্ড আম্পায়ার এবং তৃতীয় আম্পায়ার বলেছেন যে এটা আউট। সো ওদিক থেকে ফাখার জামান খানিকটা আনলাকি নিজেকে ভাবতে পারেন। ভালো খেলছিলেন তিনি। ওই ওপেনিং পার্টনারশিপটা জমে গেলে এমনও হতে পারতো পাকিস্তান যেখানে যে শেষ করেছে 170+, তার জায়গায় হয়তো আরো 10-15 রান বেশি তারা করতে পারতো এবং সেটা হলে ম্যাচটা হয়তো আর একটু ইন্টারেস্টিং হলেও হতে পারতো। পাকিস্তানের আসলে ব্যাটিংটা তাদের শক্তির জায়গা না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং হাসান নওয়াজের মতো একজন ব্যাটারকে তারা কিন্তু ড্রপ করে রেখেছে। তার জায়গায় হুসেন তালাতকে তারা অন্তর্ভুক্ত করেছিল আজকে। খুব একটা ভালো পারফর্ম তিনি করতে পারেননি। ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ কিছু কন্ট্রিবিউশন করেছেন, সালমান আলী আগা কিছু কন্ট্রিবিউশন করেছেন। তো সবকিছু মিলিয়ে পাকিস্তান যখন 170+ রান করেছে ইন্ডিয়ার এগেনস্টে, মনে হচ্ছিল একটা ফাইটিং টোটাল হলেও হতে পারে। 171 তারা করেছিল, 172-এর টার্গেট তারা ইন্ডিয়ার জন্য ছুড়ে দিয়েছিল। তবে সেই টার্গেটটাকে একেবারে মামুলি টার্গেট বানিয়ে ছেড়েছেন ইন্ডিয়ার দুই ওপেনার। শুভমান গিল, অভিষেক শর্মা দুজন নামলেন, নেমে তাণ্ডব চালানো শুরু করলেন একদম প্রথম বল থেকেই। এবং ইন্ডিয়া যেভাবে আসলে ব্যাটিংটা অ্যাপ্রোচ করে, সাধারণত পাওয়ার প্লের মধ্যেই তারা খেলাটা সিলগালা করে ফেলে। সেটা আগে ব্যাট করেই হোক, সেটা রান চেজ করেই হোক। ইন্ডিয়ার এই দলটায় এত বেশি স্ট্রোক প্লেয়ার্স রয়েছে, একেবারে টপ 7-এর ভিতরে যদি আমরা চিন্তা করি, প্রত্যেকেই আসলে বিগ হিটার। এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া একটা অ্যাডভান্টেজ পায় যে নির্ভয়ে তারা ব্যাটিংটা করতে পারে। মিডল অর্ডারে যদি 1-2 জন ফ্লপও খান, আজকে যেমন সূর্যা যাদব 0 রানে আউট হয়ে গেছেন, সঞ্জু স্যামসন 14 বল থেকে 13 করেছেন, তারপরেও কিন্তু ইন্ডিয়ার এই রানটা চেস করতে তেমন কোনো সমস্যাই হয়নি। তারা অনেকগুলো বল হাতে রেখে, প্রায় 9-10টা বল হাতে রেখে তারা কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে। 6 উইকেটের একটা জয় তারা পেয়েছে। এই ভিডিওর মূল আলোচনা কিন্তু আসলে ইন্ডিয়া পাকিস্তানের এই ম্যাচটা নিয়ে না। পুরো ম্যাচটা দেখার পর আমার যে একটা প্রতিক্রিয়া, সেটার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট যেটা আমরা নোটিস করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ব্যাটিং সেটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস। সেটা নিয়ে তো আসলে আলাদা করে আলোচনা করার কিছু নেই। প্রত্যেকেই ডেঞ্জারাস। আপনি অভিষেক শর্মাকে ঠেকাতে চান, শুভমান গিল রান বের করে আনবেন। যেদিন শুভমান গিল অভিষেক শর্মাকে আপনি আটকে দেবেন, সেদিন হয়তো সূর্যকুমার যাদব সেরকম একটা ইনিংস খেলে দেবেন। যখন সবাইকে আটকে দিয়েছেন তখন দেখবেন আকসার প্যাটেল, হার্দিক পান্ডিয়া এসে দুর্দান্ত ইনিংস খেলে দিয়েছেন। সুতরাং কোনো দিক থেকে ফাঁকফোকর নেই ইন্ডিয়ার এই ব্যাটিং লাইন আপটায়। তাদের বোলিং আসলে কি আছে সেটার দিকে যদি তাকাই, জাসপ্রীত বুমরাকে আজকে একটু অফ কালার মনে হয়েছে। তাকে অ্যাটাক করে খেলে সফল হয়েছে পাকিস্তানের ব্যাটাররা। বারুণ চক্রবর্তী কিংবা কুলদীপ যাদব তাদের এগেনস্টে কমফোর্টেবল হননি। তারা খুব কম রান খরচ করেছেন, কিছু উইকেটও তুলে নিয়েছেন অন্তত কুলদীপ যাদব। বারুণ চক্রবর্তী তিনি উইকেট না পেলেও খুবই মিতব্যয়ী বোলিং করতে পেরেছেন। তবে এক্স ফ্যাক্টরটা ছিলেন আসলে শিবম দুবে। দুবে যে আসলে এক্স ফ্যাক্টর হবেন ইন্ডিয়ার জন্য, সেটা কি আমরা টের পেয়েছিলাম এর আগে? আমার তো মনে হয় না।
কারণ এই ধরনের উইকেট এবং এই ধরনের আউটফিল্ড খানিকটা মন্থর গতির, বাউন্ডারিগুলো খানিকটা বড়, এবং সেই জায়গাটাতে যখন চেঞ্জ অফ পেসটা কাজে লাগাতে হয় সেখানে কিন্তু শিবম দুবে খুব এফেক্টিভ হয়ে যান। এবং আজকের এই ম্যাচটা আমার কাছে মনে হয়েছে ইন্ডিয়ার বোলিংয়ের এক্স ফ্যাক্টর আসলে তিনিই ছিলেন। শিবম দুবে 4টা ওভার তাকে দিয়ে করানো হয়েছে, তিনি 2টো উইকেটও পেয়েছেন, খুব গুরুত্বপূর্ণ 2টো উইকেট, সাহিবজাদা ফারহানের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন। সো এই ধরনের অবস্থা ইন্ডিয়া তৈরি করতে পেরেছে এবং তাদের এগেনস্টে মোটামুটি অ্যাভারেজ লেভেলের ব্যাটিং করেও পাকিস্তান 170+ করতে পেরেছে। সুতরাং এখান থেকে 2টো জিনিস আমাদের পাওয়ার আছে। একটা হচ্ছে ইন্ডিয়ার বোলিংয়ের এগেনস্টে আপনি যদি মাথা ঠান্ডা রেখে খেলেন, একজন বা দুজন যদি ক্লিক করে যেতে পারেন, পাওয়ার প্লেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারেন, তাহলে 170 180 এরকম একটা স্কোর তৈরি করে ফেলা সম্ভব হতে পারে এই ধরনের মাঠে ইন্ডিয়ার এই বোলিংয়ের এগেনস্টে, যেটা পাকিস্তান করে দেখিয়েছে। এটা একটা ভালো টেমপ্লেট, কারণ অন্যান্য যে দলরা রয়েছে শ্রীলঙ্কা বা বাংলাদেশ, তারাও কিন্তু তাকিয়ে থাকবে ইন্ডিয়ার বোলিংয়ের এগেনস্টে কত রান করতে পারবে তারা, সেই ব্যাপারটা নিয়ে তাদের ক্যালকুলেশনগুলো করতে হবে। এবং তারপরের যে অংশ সেটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটারদের ঠেকানো। সো পাকিস্তান যেটা করেছে আমার কাছে মনে হয় 170+ ইজ নট আ ব্যাড স্কোর এই ধরনের উইকেটে ইন্ডিয়ার মতো কোয়ালিটি বোলিং সাইডের বিরুদ্ধে। সো এই সিমিলার কাজটা কি বাংলাদেশ বা শ্রীলঙ্কা করতে পারবে কিনা, স্পেশালি বাংলাদেশের কথাই বলবো। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ, তাদের ওই পসিবিলিটিটা রয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার বোলিংয়ের এগেনস্টে 170 করার অ্যাবিলিটি রয়েছে, যেখানে ওমানের মতো টিম 160 করে ফেলেছিল, যদিও সেটা খর্বশক্তির ইন্ডিয়া ছিল, আমি সেটা স্বীকার করে নিচ্ছি। তারপরও ডেফিনেটলি 170 180 ইন্ডিয়ার এই বোলিংয়ের এগেনস্টে করা পসিবল। সেটা এবারে এশিয়া কাপেই অন্যান্য দল দেখিয়ে দিয়েছে এবং বাংলাদেশের ব্যাটিং শক্তিমত্তা এতটাও খারাপ না যে তারা এই স্কোরটা করতে পারবে না। আমার কাছে মনে হয় যে 170 to 180 ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশের করতে পারা সম্ভব এবং সেই ক্যালিবারের ক্রিকেটাররা এই দলটার ভিতরে রয়েছেন। এবারে আসি বোলিংয়ে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। বোলিংয়ের বিষয়টা যদি আসি, সেখানে আমি বলবো যে বাংলাদেশ এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে পাকিস্তানের থেকে একটা বেটার বোলিং ইউনিট। এখন এটাতে আপনারা খানিকটা বিতর্ক নিয়ে আসতে পারেন, আপনারা হয়তো আপনাদের যুক্তি স্থাপন করতে পারেন, কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের যুক্তিগুলো কি, বাট আমার কাছে পারফেক্টলি মনে হচ্ছে বাংলাদেশের বোলিং অ্যাটাক পাকিস্তানের থেকে ডেফিনেটলি বেটার। এবং পাকিস্তান এই ম্যাচটা যতটুকু ক্লোজ আনতে পেরেছে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের পরেও, বাংলাদেশ যদি এই ধরনের একটা স্কোর আগে করতে পারে ইন্ডিয়ার এগেনস্টে, আমার কাছে মনে হয় ম্যাচটা আরও বেশি কম্পিটিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন বলছি? বাংলাদেশের বোলিং লাইন আপটার দিকে একটু তাকান, সেখানে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান রয়েছেন। আমার কাছে তো মনে হয় যে এই দুজন বোলার, অন্তত শাহিন শাহ আফ্রিদি কিংবা ফাহিম আশরাফ, এই দুজনকে যদি আপনি একসাথে করেন তাদের থেকে বেটার হবেন টি-20 ক্রিকেটে এই মুহূর্তে, ফর্মের বিচারে, পারফরমেন্সের বিচারে। আমার কাছে এরকমই মনে হয়। এখন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। শাহিন শাহ আফ্রিদি ভেরি ইনকনসিস্টেন্ট এবং নতুন বলেও তিনি আজকে খুবই এরি ফেরি বোলিং করেছেন। ডেথ ওভার্সেও যখন এসেছেন তখনও তার লাইন লেন্থ কিংবা গতির উপর নিয়ন্ত্রণ ছিল না। সো সেই জায়গাটাতে শাহিন শাহ আফ্রিদির চেয়ে মুস্তাফিজুর রহমান ঢের ভালো বোলিংটা করছেন এই মুহূর্তে এবং তিনি বেগ দিতে পারবেন এই ইন্ডিয়ার দলটাকে এই ধরনের উইকেটে, কারণ এখানে গতির সাথে সাথে পেস ভ্যারিয়েশনের প্রয়োজন, সঠিক চ্যানেলে বল করতে থাকা প্রয়োজন। ইন্ডিয়ার ব্যাটারদের এগেনস্টে পাকিস্তান কিভাবে উইকেট নিয়েছে সেটা দেখবেন, স্টাম্প টু স্টাম্প বোলিং করে উইকেট নিয়েছে। বাংলাদেশও কিন্তু সেই অ্যাবিলিটিটা পজেস করে। সুতরাং তাসকিন, মুস্তাফিজ তারা যদি ঠিক জায়গা মতো বল করে যেতে পারেন, আমার কাছে মনে হয় যে দে ক্যান বি মোর এফেক্টিভ দ্যান ফাহিম আশরাফ অ্যান্ড শাহিন শাহ আফ্রিদি এই ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের এগেনস্টে। তারপরে যদি স্পিনারদের কোয়ালিটিতে আসি, পাকিস্তান আজকে সাইম আইয়ুব এবং আবরারকে খেলিয়েছে। তাদের থেকে আসলে বাংলাদেশের স্পিনাররা কোন অংশে খারাপ? আপনি নাসুমের কথা বলেন, আপনি শেখ মেহেদির কথা বলেন কিংবা রিশাদের কথা বলেন, আমার তো মনে হয় স্পিন ডিপার্টমেন্টও বাংলাদেশ বেশ ভালোভাবে কাভার আপ করে ফেলেছে। পাকিস্তানের থেকে স্ট্রঙ্গার স্পিন অ্যাটাক বাংলাদেশের রয়েছে। এবং বোলিংয়ে ভ্যারাইটির কথা যদি চিন্তা করেন, সেখানেও কিন্তু বাংলাদেশের আমি বলবো যে বেটার কোয়ালিটি আর ভ্যারাইটি এই টি-20 ফরম্যাটের জন্য রয়েছে পাকিস্তানের তুলনায়। সুতরাং এরকম একটা স্কোর যদি বাংলাদেশ চিন্তা করে ইন্ডিয়ার এগেনস্টে, যে আগে ব্যাটিং করে হোক পরে ব্যাটিং করে হোক, যদি বাংলাদেশ পরে ব্যাট করে, অবভিয়াসলি ইন্ডিয়াকে 170-80-র মধ্যে তারা যদি আটকে দিতে পারে বাংলাদেশের জন্য ভালো, সেই রানটা হয়তো তারা চেস করতে পারবে। যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে তাহলে তারা 170 to 180 যদি চিন্তা করতে পারে ইন্ডিয়ার এগেনস্টে, সেই ক্ষেত্রে একটা বেটার ফাইট দেওয়া সম্ভব। আজকের এই ম্যাচটাতে এই শুধুমাত্র পাকিস্তান দলটার জায়গায় বাংলাদেশ দলটাকে যদি ইন্ডিয়ার ব্যাটিং ইনিংসের সময় আপনি নামিয়ে দিতেন, আমার কাছে তো মনে হয় ম্যাচটা আরও অনেক বেশি ক্লোজ করা সম্ভব ছিল। এবং এইটাই একটা ব্যাপার, ইন্ডিয়া ইজ নট ইনভিনসিবল, এই ব্যাপারটা বিশ্বাস করতে হবে বাংলাদেশকে। সামনেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ম্যাচ, এবং সেই ম্যাচটাতে আমি আশা করব বাংলাদেশ আরও অনেক হার্ড ফট একটা ম্যাচ খেলার চেষ্টা করবে। ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো সবসময় একটু স্পাইসি হয়, একটু ইন্টারেস্টিং হয়। এক পেশে ম্যাচ
যেন না হয় সেই বিষয়টাই আসলে আমরা আশা করতে চাই। এবং বাংলাদেশ এই মুহূর্তে যে ফর্মে আছে, ব্যাটিংয়ে বলি বোলিংয়ে বলি, সেই ছন্দটা যদি তারা মেনটেন করে যেতে পারে ইন্ডিয়ার এগেনস্টে, আমার মনে হয় ইন্ডিয়া একটা সারপ্রাইজের জন্য অপেক্ষা করবে। কারণ বাংলাদেশ ম্যাচটা তাদের পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা তারা খেলেছে অত সহজ হয়তো হবে না। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। ওভারঅল পাকিস্তানের থেকে বাংলাদেশের বোলিং ইউনিটটা কি বেটার কিনা, আপনাদের কাছে কি মনে হয় সেটা জানিয়ে দেবেন। এবং ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ যদি সামহাও 180 চেস করতে নামে, সেটা কি তারা করতে পারবে কিনা, বা আগে ব্যাট করলে কি 170 থেকে 180 ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ করার ক্ষমতা রাখে কিনা, জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবভিয়াসলি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।